আপনজনদের দেওয়া অবহেলা পার্ট 2। এই কথা বলে রাস্তায় আনমনে হাঁটতে লাগলাম। রাস্তায় আনমনে হাঁটতেছি, হঠাৎ সজলের ফোন। আবির, কই তুই? এই তো একটু বাসার বাইরে আসছি, তাড়াতাড়ি শপিং মলে চলে আয়। আবির, বারে আজ দেখছি তোর খুব তাড়া। আরে আগে আয় তো। ঠিক আছে, আসতেছি। এই বলে শপিং মলের দিকে রওনা দিলাম। নিশ্চয়ই বন্ধু আমাকে ছাড়া শপিং করবে না, তাই দেরি না করে শপিং মলে চলে গেলাম। কিরে, তোর জন্য খুব তাড়াহুড়া করে আসলাম, বল কি জন্য এত তাড়া তোর? আরে বাবা মা আমার জন্য বিয়ে ঠিক করছে, হঠাৎ করে সামনের শুক্রবার বিয়ে। বলিস কিরে, তাহলে তো ভালোই হলো, তোর বিয়েটা একটু খেতে পারবো, বেস্ট ফ্রেন্ড বলে কথা। এজন্যই তো তোকে ডাকা। আমার বিয়ের সব শপিং তুই নিজ হাতে করবি, তোর পছন্দই আমার পছন্দ। তাহলে তোর শপিংটা করিয়েই দিই। যা, এমন ভাবে বলছিস যেন আমি বাচ্চা পোলাই পান। আচ্ছা ঠিক আছে, চল। সজলকে বিয়ের সমস্ত শপিং করিয়ে দিই, ওর ইচ্ছা মতো সবকিছু করি। ওর হবু বউয়ের জন্য আমার পছন্দ মতো শাড়ি কিনে দিই। নীল রং আমার অনেক পছন্দ, আর নীলারও খুব পছন্দ। আর সেই পছন্দের শাড়ি আজ সজলের বউয়ের জন্য নেই। শপিং শেষে সজলের জরুরি ফোন আসে। সজল ফোন রিসিভ করতেই শুধু জোর গলায় বলে, আপনি পেমেন্ট পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নেই। অনেকটা রাগী গলায় কথাগুলো বলে। এক পর্যায়ে সে শপিং মল থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। আমি বের হওয়ার সময় দেখি নীলা তার বড় বোন আর বড় ভাই শপিং মলে ঢুকতেছে। নীলাকে আজ প্রায় 3 মাস পরে দেখলাম। মুখে চঞ্চলতার হাসি এখনো ফুটে আছে, নেই কোনো চিন্তার ছাপ, ঠিক আগের মতোই আছে। মনে হয় যেন কিছুই হয়নি। আমার মন আর সায় দিল না। কিভাবে নীলার সাথে কথা বলা যায় সেই উপায় খুঁজতেছিলাম। নীলারা শপিং করা শুরু করে দিল, আমি ওদের পিছু নিলাম। হঠাৎ নীলা ওয়াশরুমের দিকে যেতেই আমি মনে মনে বললাম, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই পিছু পিছু ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিলাম। পিছন থেকে মুখ চেপে ধরলাম। আমাকে দেখে নীলা চিৎকার দিতে গিয়েও পারলো না। নীলা অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মান অভিমান সব দূর করে আমি বলতে শুরু করলাম, কেমন আছো নীলা? তোর মতো ছোট লোক লম্পটের থেকে দূরে এসে অনেক ভালো আছি। এভাবে কথা বলছো কেন? আমি কি অন্যায় করেছি যার শাস্তি তুমি আমাকে এভাবে দিচ্ছ? তুই কোনো অন্যায় করিসনি, সবই আমার নিয়তি। তোর মতো চরিত্রহীন বকাটে লোককে বিশ্বাস করা আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে। নীলা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ওরকম কোনো কাজই করিনি, বিশ্বাস করো, তোমার কসম খেয়ে বলছি। খবরদার, আমার কসম খাবে না। তোর মতো পাপিষ্ঠ লোক কখনো আমার কসম খেতে পারে না। আমি নীলার হাত ধরতেই ঠাস ঠাস করে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। নীলা বলল, আমায় তুই টাচ করবি না। শুনে রাখ, কিছুদিন পর আমি অন্য কারো বউ হতে চলেছি, আর ভুলেও আমার সামনে আসবি না, বলে দিলাম। তোর মতো ধোঁকাবাজদের সাথে আমি 2 বছর সংসার করেছি। আমার চিহ্ন যাতে তুই খুঁজে না পাস, এজন্য আমি সবকিছু নিয়ে আসছি। আর হ্যাঁ, বিয়ের দিন এসে ডাল ভাত চারটা খেয়ে যাস, দাওয়াত রইল। এই বলে নীলা ওয়াশরুম থেকে বের হয়ে গেল। নিজের স্ত্রীর কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করি নাই। আমি পাথরের মতো শক্ত হয়ে গেছি। কথায় আছে না, অল্প সুখ কাঁদে, অধিক সুখ পাথর হয়ে গেছি। এই বুঝি দম বন্ধ হয়ে গেল, চোখের পানি সব শূন্য হয়ে গেছে। কার জন্য কাঁদবো, যার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই? বাবা মা মারা যাওয়ার পর নীলাকে পেয়েছি। স্বপ্নের মতো আমাদের সুখের সংসার এগুচ্ছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমি নিঃস্ব। আমার আপন বলতে এখন আর কেউই নেই। নীলা জীবনও আমার কাছে আর আসবে না। এটা তো ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দেওয়ার মতো, কল্পনা করার মতো। আমার ভালোবাসাকে আমি আজকে নিজের হাতে মাটি চাপা দিয়ে দিলাম। নেই কোনো আশা আর ভরসা। বেঁচে থেকেও যেন আমি মরে গেছি। সন্ধ্যায় বাসায় ফিরে আসলাম। সারাদিন কিছুই খাইনি, আর খাবই বা কিভাবে? এসব খবর শোনার পর গলা দিয়ে খাবার নামবে কিনা আল্লাহ ভালো জানে। বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। রাত 10টা বাজে। হঠাৎ কলিং বেলের আওয়াজ। উঠে ঘুম ঘুম চোখে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি আন্টি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আন্টি মানে বাড়িওয়ালা। শুনলাম তুমি নাকি সকাল থেকে কিছু খাওনি। সুমাইয়ের কাছে শুনলাম তুমি এই আজ 5 বছর থেকে আমাদের এখানে আসো, কোনোদিন তোমার কোনো দোষ খুঁজে পাইনি। খুবই শান্ত প্রকৃতির একটা মানুষ তুমি। আমার তো কোনো ছেলে নেই, তোমাকে নিজের ছেলের মতো করে দেখি। তা বাবা, তোমার এই অবস্থা কেন? চেহারার কোনো যত্ন নেও না? আর বৌমা আসবে না? আমি মনে মনে একটু শান্তি পেলাম। যাক, এই সময় একটু সহানুভূতি পেলাম। না মা, আন্টি, আপনার বৌমা আমাকে বলতে গিয়েও আর পারলাম না, খুব কষ্ট হচ্ছিল। থাক বাবা, স্বামী স্ত্রীর মাঝে একটু ঝগড়া হয়, মন খারাপ করো না। আর খাবারটা খেয়ে নাও, শত হলেও তোমাকে আমার ছেলের মতো দেখি। এই বলে তিনি চলে গেলেন। ভাত নিয়ে 2-1টা লোকমা খাওয়ার পর আর খেতে পারিনি। বুকের ভিতরে কষ্টগুলো জেগে উঠলো। তখন একটা গান মনে পড়ে যায়, আমার কেমনে যে দিন যায়, আমার কেমনে যে রাত যায়। রাতে কিছুতেই ঘুম আসছিল না। উপায় না পেয়ে 3টা ঘুমের ওষুধ খেয়ে নিলাম। আমি জানি ঘুমের ওষুধ ক্ষতিকর, কিন্তু ক্ষতি দিয়ে কি হবে?
আমার লাইফের সবচেয়ে বড় ক্ষতি তো হয়েই গেল। দুপুর 12টায় ঘুম ভাঙে আমার। ঘড়িতে তাকিয়ে দেখি ভেবা জায়গা খেয়ে যাই, আজ আর অফিস যাওয়া হবে না। তারপরও চাকরি না গেলে কি আর হয়, ফ্রেশ হয়ে অফিসের দিকে রওনা দিই। আরে আবির, আজকে এত দেরি কেন তোর? আরে ঘুম ভাঙার মানুষ যে আর নেই। আচ্ছা যা, কেবিনে গিয়ে বস, আর দেরি করবি না। এই নে ফার্স্ট ইনভাইট, তোকে দিলাম, আমার বিয়েতে আসবি। ধন্যবাদ বলে বিয়ের কার্ডটা হাতে নেই, কিন্তু খুললাম না। অফিস শেষে বাসায় এসে দেখি দরজার সামনে একটা গিফট বক্স। আমাকে আবার কে গিফট পাঠাবে? বক্সটা হাতে নিয়ে রুমে গিয়ে খুলতে লাগলাম। খুব সুন্দর করে মোড়ানো বক্সটা। আস্তে আস্তে খুললাম। খুলে দেখি একটা বিয়ের কার্ড। কনের নাম ইসরাত জাহান নীলা। বুকটা দুঃখ করে উঠলো। বরের ডিটেলস আর পড়লাম না। আমার বুঝতে আর বাকি রইল না এটা নীলার কাজ। কাটা গায়ে লবণের ছিটা দিয়ে কি মজা পায় সে? একটা মানুষ কতটা কষ্টের মধ্যে আছে সে কি উপলব্ধি করতে পারছে না, নাকি মজা নিতেছে? একজন স্ত্রী তার স্বামীকে তার বিয়ের কার্ড পাঠায়, কতটা হৃদয় ভঙ্গিত কাজ এটা। আমি আর নিতে পারছি না। এ কষ্ট মনে হচ্ছে ঘুমের ওষুধ দিয়ে কাজ হবে না, আমাকে ড্রাগ নিতে হবে। দেরি না করে অবৈধ দোকান থেকে সিরিজ আর পাওয়ারফুল কয়েকটা ড্রাগ নিয়ে আসলাম। সিরিজ পুশ দিতেই আমি আর এই জগতে নেই, অন্য জগতে পাড়ি দিলাম, যে জগতে নেই কোনো টেনশন, চিন্তা, চাপ, ফ্রি মাইন্ড। মনটা একটু হালকা হালকা লাগছে। এভাবে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে। আমি জানতাম এটা ড্রাগের রিয়াকশন। মাথায় 2 হাত দিয়ে চেপে ধরে বসে আছি। এমন সময় সজল ফোন দিল। হ্যালো, কিরে দেবদাস, কি অবস্থা? মনটা মনে হয় দুমড়ে মুচড়ে যাবে এই অবস্থা। সজল হঠাৎ এরকম আচরণ করবে ভাবতেই পারিনি। আমি চাপ কণ্ঠে বললাম, হ্যাঁ ভালো আছি। আর বেশিক্ষণ নেই, মনে হয় এই তোর ভালো থাকার। কি হয়েছে সজল? তাহলে শোন আবির, তোর কারণে 2 বছর আমি কষ্টে ছিলাম। নীলাকে আমি ভার্সিটি থেকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে পাত্তাও দিত না। অবশেষে তোর মতো ছেলের সাথে বিয়ে হয় আমার ভালোবাসার। দিনরাত শুধুই তার কথা ভাবতাম। আমি শান্তিতে ছিলাম না, তাই তোকেও আমি শান্তি দিব না। তোর জীবনটা নরকে পরিণত করে দিব। এইদিকে তুই পতিতালয়ে গিয়েছিস। আমি নীলাকে ফোন করে সব বলে দিছি। বেশ, সম্পর্ক বিনা দোষে ফাটল ধরলো। অবশেষে নীলাকে আমি নিজের করে পাবো। নীলা কখনোই তোরে আর চাইবে না। তার কাছে আমি তোকে বিষ বানিয়ে দিয়েছি। সজল কতক্ষণ হেসে আবার বলল, কাল বিয়ে, একবার এসে বরের মতো দেখে যাস, নতুন বধূ সাজে। হয়তো আর কখনোই দেখতে পাবি না। গুড লাক মাই ফ্রেন্ড আবির। সজল একদমে কথাগুলো বলল। সজলের কথা শুনে 2 চোখ দিয়ে শ্রাবণ বেয়ে চলছে। বন্ধু হয়ে বন্ধুর গলায় এভাবে ছুরি চালিয়ে দিল। কাল আমি শেষবারের মতো নীলাকে শুধু একবার দেখে যাব। হে আল্লাহ, আমাকে ধৈর্য দাও। দোয়া করি নীলার জন্য। নীলা যেন অনেক শোকে থাকে, যেন এরপর থেকে নতুনভাবে আমার জীবন আমি গুছিয়ে নিব। সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না, আমিও করব না। জীবন কারোর জন্য থেমে থাকবে না। জীবনের রং বদলে ফেলবো। আপন মানুষের আর অবহেলার পাত্র হব না। আজ শুক্রবার, এই দিনটি একটা পবিত্র দিন। আজ থেকে জীবন বদলে দেওয়া শুরু করব। আর আজই আমার নীলার বিয়ে। মনে মনে ভাবতেছি নীলাকে নিয়ে। নীলা, কেমন আছো তুমি? প্রতিদিন ভাবি তোমায় নিয়ে কবিতা লিখবো, লেখা হয় না। এই ভেবে যদি বিরক্ত হও, যখন উদাস দুপুরে হিমেল হাওয়ায় এসে তোমার চুলগুলিকে এলোমেলো করে দেয়, খুব ইচ্ছে করে আমার হাতের স্পর্শ দিয়ে গুছিয়ে দেই। এলো চুলগুলি। ইচ্ছে করলেই যদি সব করা যেত, তবে ইচ্ছেগুলো অপূর্ণ থাকতো না। বুকের ভেতরে যে যন্ত্রণাগুলি এত বোঝা হয়ে নিজেকে তিলে তিলে শেষ করে দেয়, তুমি চলে যাওয়ার পর বুঝেছি। বারে বারে মনে পড়ে তোমার স্মৃতি। আমি মুছে ফেলতে চাই, স্মৃতিগুলোকে পারি না। স্মৃতিগুলো এখন বড্ড কষ্ট দেয়। নীলা, তুমি একদিন বলেছিলে আমায়, মনে আছে তোমার? যদি শুভ্র নীল আকাশ মেঘে মেঘে দেখে যায়, চারদিকে অন্ধকারে ঢেকে যায়, তখন আমি যেন তোমার কাছে ছুটে যাই। অভিমানী মন যেতে দেয়নি আমার তোমার কাছে। নীলা, তোমার দেওয়া হলুদ পাঞ্জাবিটা পরে থাকি রোজ, তোমার ছোঁয়া পাবো বলে। নিজেকে হিমু ভাবতে ইচ্ছে হয় এখন। ইচ্ছে হয় খালি পায়ে দুজন শিশির গাছে পা ভিজিয়ে দুজনে মিলে শিউলি ফুল কুড়িয়ে আনবো। তার হয়ে ওঠে কই। হয়তো তোমার সামনে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা নেই, তো ফিরে আসতে চাইলে এসো। কিছু দিতে না পারলেও এই বুকটা সেদিন ও পেতে দিব। আসবে তো নীলা, কিন্তু আমার ভাবনাগুলো কোনো কাজেই আসবে না। নীলাকে শুধু এক নজর দেখে আজ থেকে এই প্রাণের শহর ত্যাগ করব। খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছুই করার নেই। নতুন জীবনে পা রাখবো। মনে মনে একটু স্বস্তি পাচ্ছি। বন্ধু বান্ধব সব মায়া ছিন্ন করে চলে যাব নতুন কোনো জায়গায়। সকাল থেকে সজল ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু আমি রিসিভ করছি না। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি সজল দাঁড়িয়ে আছে। কিছু বলার আগে বলল, যদি বেস্ট ফ্রেন্ড
ফ্রেন্ড মনে করিস তাহলে অবশ্যই আজকে আমার বিয়েতে আসবি। এই বলে চলে গেল সজল। আমি মনে মনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, যাবো রে যাবো, তোর বিয়েতেই না গেলে কি আর হয়। দুপুরে নামাজ পড়ে এসে নীলার দেওয়া প্রথম বিবাহ বার্ষিকী গিফট পাঞ্জাবিটা পরে তৈরি হয়ে চলে গেলাম বেহায়ার মতো বিয়ে বাড়িতে। চারদিকে অনেক জকমক, আমার সেই দিকে কোনো মাথা ব্যথা নেই, শুধু একবার নীলাকে বউ সাজে দেখবো, এটাই শেষ ইচ্ছা। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। নীলাকে বউ সাজে নিয়ে আসা হলো। স্টেজে বসে আছে, মনে হচ্ছে একটা নীলপরি বসে আছে। চোখের কোণে কিছু জল অজান্তে জমা হয়ে গেল। নিজেকে শক্ত রেখে চলে আসতে লাগলাম। এমন সময় সজল আকুল আবেদনে বলতে লাগলো, বন্ধু প্লিজ একটা গান গেয়ে যা, তোর গলাটা অনেক সুন্দর, প্লিজ। না করতে পারলাম না, কারণ ছাত্র জীবনে সজল আমাকে অনেকভাবে সাহায্য করেছে। তার শেষ ইচ্ছাটা পূরণ না করলে আমি যে অকৃতজ্ঞ হয়ে যাব। গিটার হাতে নিয়ে সবার সামনে সুর ধরলাম। কিছু অভিমানী জল, কিছু মেঘদের জল, কিছু ভুল করে হালমাখা রং, কিছু দক্ষিণ হাওয়া, কিছু নাচেও পাওয়া, কিছু ভালো লাগার না লাগার দিন। তোমার স্মৃতি কি ভুলে যাওয়া হবে না? আমাকে যে রাখি ঘিরে, ভুলতে চেয়েও ভুলতে পারি না, নাম ধরে ডাকে ধীরে ধীরে। কিছু সময়ের ব্যবধান, কিছু ভুল সুরের গান, ভুল করে গেছি রিকবে, আজও ভাঙ্গা ঘরে মন। হয়তোবা কারণটা অজানা, আজও কত চিঠি কত কাগজ হাওয়ায় উড়িয়ে দিলাম। ভিতরে কি লেখা ছিল? ধুলো জমা চিঠি, হাহাকার। জানা হবে না তা কখনোই। তোমার স্মৃতি কি ভুলে থাকা যায়? যাই ভুলতে যেও ভুলতে পারি না। গান শেষ করে এক মুহূর্ত সেখানে ছিলাম না, চলে আসলাম বাসায়। আজ মনের আকাশে অনেক কালো মেঘ জমা হয়ে গেছে, বৃষ্টি হয়ে নামবে হয়তো। বাসায় এসে আমার প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে নিলাম, সবকিছু নিয়ে বের হয়ে যাব। এমন সময় আন্টি প্রবেশ করলো আমার রুমে। বাবা কই যাচ্ছ তুমি? এই শহর ছেড়ে অজানায় পাড়ি জমাচ্ছি আন্টি। আমি সুমাইয়ের কাছে সব শুনেছি। আল্লাহ ওই মেয়েকে কখনোই ভালো করবে না। একজন মা হয়ে বলছি, ছি অভিশাপ দিবেন না, শুধু দোয়া করবেন যাতে সারা জীবন সুখে থাকে। আর আমি যদি কখনো কোনো নিজের ভুল করে থাকি মাফ করে দিবেন, হয়তোবা আর দেখা হবে না। কি কও? বাবা মায়ের কাছে সন্তানের সব সময় নিষ্পাপ থাকে। তোমার জন্য দোয়া করব সব সময়। আর যদি কখনো সময় পাও এই হতভাগ্যা মায়ের সাথে একটু দেখা করিও। এই বলে আন্টি আমাকে জড়িয়ে অনেকক্ষণ কেঁদেছে। আমিও কান্না ধরে রাখতে পারিনি। সবশেষে বিদায় নিয়ে রেল স্টেশনে বসে আছি, ঢাকা টু চট্টগ্রামগামী ট্রেনের অপেক্ষায়। যথাসময় ট্রেনেও এসে গেল। আমি পাড়ি জমালাম অজানা এক উদ্দেশ্যে, নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য। গ্লানি মুছে ফেলেছি। একটা দুঃখ স্বপ্ন বলে নিজেকে সান্ত্বনা দিতে লাগলাম। দেখতে দেখতে 6 বছর পার হয়ে গেল। আমি একটা সাংবাদিকের চাকরি করি, ভালোই চলে আমার দিন কাল। মাসের 3 দিন সময় ব্যয় করি পথ শিশুদের সাথে। বেতনের অর্ধেক টাকা বরাদ্দ করি তাদের জন্য। একরকম অদ্ভুত প্রশান্তির কাজ করে মনের ভিতরে। আমার তো কেউই নাই, তাদেরকে আপন করে নিয়েছি। আজ আমি প্রতিষ্ঠিত, আমার কোনো চিন্তার কোনো চাপ নেই। আজকে দেখা করতে যাব যিনি আমাকে নিজের ছেলে বলে ডেকেছে, তার সাথে খুব আনন্দ লাগছে মনের ভিতরে। বাবা মা নেই তো কি হয়েছে, আমার জন্য আল্লাহ আরেকটা মা তো দিয়েছে। চট্টগ্রাম টু ঢাকা যাইতেছি আর ভাবতেছি ফেলে আসা দিনগুলি। তো নেক্সট পাঠের জন্য অপেক্ষা করুন। ভুল ত্রুটি ও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। ধন্যবাদ।